তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে? তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে? অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে। ও ঘরে ফিরে দায়ভার, ফের ঘুম ফের জাগা, ব্যস্ততা জীবনকে কেড়ে নেয় কখনো চেয়ে কোনো এক মেয়ে। রেবা জীবনের ছন্দে প্রেম ভালোবাসার তরঙ্গে ভেসে স্বামী সন্তান নিয়ে সুখেই ছিল। হঠাৎ পুরুষের মনে অন্তরীণ নির্যাতনী মানসিকতা জেগে উঠলে রেবার ঘর ভেঙে যায় অশান্তির ঝড়ে। শারীরিক মানসিক নির্যাতন চলতে থাকে দিনের পর দিন। অবশেষে একমাত্র সন্তানও হাতছাড়া হয়ে যায় স্বামীর অপকৌশলে। একাকী জীবনে দগ্ধ স্মৃতি নিয়ে পথ চলতে শুরু করে রেবা। যে পরিবার নির্যাতন পালন করে সে পরিবার থেকে আপাত মুক্তি পেয়েছে রেবা, কিন্তু নিঃসঙ্গতা এবং অতীত স্মৃতির যন্ত্রণা সেও কি নির্যাতন নয়? 95 সালে আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়। তখন আমাদের সংসার ভালো ছিল এবং আমরা ভালো মতো করছি। আমি স্যালারি পাইতাম 4,500 টাকা, সে পাইতো 1500 টাকা। সে ওটি বয় ছিল, তার সাথে আমার সম্পর্ক হওয়ার পর আমরা বিয়ে হয়। এমনও তো অবস্থায় আমাদের সংসার ভালো ছিল এবং আমরা ভালো মতো চলছি। তারপরে আমাদের 2 বছরের পরে আমাদের বাচ্চা আসে আমার গর্ভে এবং বাচ্চা হয়। আমাদের সংসার ভালো মতো চলে। আমার স্বামীর সংসারে কিছু ছিল না, আমি তার সংসারে সব কিছু করে দিছি। ঘর বাড়ি 2-3টা ভাই বোন, তাদেরকে আমি মানুষ করছি, আমার টাকা দিয়ে লেখাপড়া শিখাইছি। তারপরে এক পর্যায়ে সে দেখা গেছে যে অন্য মেয়েদের প্রতি তার আসক্ত ছিল। আমি সেটাও মেনে নিচ্ছি যে এটা আমার কপালে ছিল, এটা আমার হয়েছে। তারপরে সে দেখা গেছে সে ওগুলো করতেই আছে, তারপরে আমি মেনে নিচ্ছি। তারপরে আমার গত বছর আমি অসুস্থ অবস্থায় থাকাতে সে এই ওয়ার্ডের একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে এবং আমি তার আত্মীয় স্বজনকে জানাই, তার মাকে জানাই। আমি কোথাও কোনো পাই নাই। সে এক পর্যায়ে সে মেয়েকে বিয়ে করে এবং এখান থেকে সে চলে যায়। তারপরে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে নেয়। আমি তাও করছি। আমি এক মহিলা অধিদপ্তর অফিসে আমি নালিশ করছিলাম, সেখানে আমি কোনো বিচার পাইনি। সেখানে সে কী করছে আমি জানি না। আমি পরবর্তীতে যখন আমি তাদের কাছে বলি, তারা আমার কোনো কথাই আমার শোনে নাই। এখন আমি রাস্তাঘাটে সুস্থ মস্তিষ্কে চলতে পারি না। সে আমাকে লাথি দেয়, কাছাকাছি পেলে লাথি মারে, বলে তো তুই ঘুরে এনে তোকে অ্যাসিড মারবো, অ্যাসিড মারার হুমকি দেয়। আইনি সহায়তা পুরুষের যথাযথ দৃষ্টিভঙ্গি কতটুকু স্বস্তিতে রাখবে রেবাকে? রেবার জীবনের এই অনাকাঙ্ক্ষিত প্রাপ্তির দায়বোধ কার? কিংবা কবে কিভাবে বন্ধ হবে পারিবারিক নির্যাতনের অসম সমীকরণ? এইসব প্রশ্নের উত্তর সুস্পষ্টভাবে খুঁজে পেতে হবে এই সমাজ থেকে। 1989 সালে শাহনাজ পারভীনের বিবাহিত জীবন শুরু হয়। বছর দুয়েক সুখ অসুখের দোলাচলে কেটে যায়। 90তেই নেমে আসে যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন।
সংসারে তখন একে একে 2 মেয়ে এবং 1 ছেলের জন্মচক্র শুরু হয়ে গেছে। অসচ্ছলতা, নির্যাতন শাহনাজের জীবনকে কক্ষচ্যুত করে দেয়। বিভীষিকাময় হয়ে ওঠে বেঁচে থাকা। একসময় স্বামী দুলাল জোর করে শাহনাজকে পাঠিয়ে দেয় বাবার বাড়িতে। প্রায় 2 বছর হতে চলল শাহনাজের কোনো খোঁজ খবর নিতে আসেনি দুলাল। জানা গেছে ইতিমধ্যে শাহনাজের অজ্ঞাতেই আবারও বিয়ে করেছে দুলাল। আমার 18 বছর ধরে বিবাহ হয়। বিবাহ পর হয় যাবতীয় কদিন আমি সংসার করি, তারপরে আমার সাথে যৌতুক নিয়ে খুব মনে করেন গ্যাঞ্জাম চলতেছে। চলার পরে আমার দেশে বেশ সবাই মিলামিশে করে দিছে। দেওয়ার পরে কতদিন পরে আমার চিটাং নিয়ে যায়। চিটাং নেওয়ার পর থেকে যৌতুকের জন্য সে খুব একটা করতেছে, তার বোনের নিয়ে অত্যাচার। বোনেরা নিয়ে অত্যাচার করার পরে খুব মারধর হইতেছে এখানে। আমার বলে যে 50,000 টাকা যৌতুক কেন? তা আমি বাপ মার থেকে 50,000 টাকা যৌতুক নেওয়ার মতো নাই। আমি আগে পিছিয়ে তো তারও দিছি অনেক, পারি না। তারপরে না পরনে সে আমার খুব অত্যাচার করে। আমার বাচ্চার উপরে, মানে আমার উপরে করতে হয়েছে, তা আমার বাচ্চার উপরে গেছে। আমার বাচ্চার উপরে যাওয়ার পর থেকে খুব একটা গ্যাঞ্জাম। পাড়াপড়শিতে অনেক মেলামেশা করার জন্য খুব চেষ্টা করছে, পারে না। সে ঘর থেকে মনে করেন 1 সপ্তাহ ধরে নেমে গেছে, আর সে আসাও না আসার পর থেকে আমি না পারিও না, আমার বাইরে খবর দিই। খবর দেওয়ার পরে আমার ভাই আমার যেয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি ঢাকা আসি। 28 পরেও আমার 3 বছর ধরে যাবতীয় কোনো খোঁজপর কিন্তু দেয় না, খাওয়ান পরে না, বাচ্চাকে কোনো জিজ্ঞাসা করে টরে না। এই সপ্তাহের মধ্যে আমি মনে করেন এর বিষয়ে নারী মন্ত্রীর কাছেও গেছিলাম। যাওয়ার পরে আমি কোনো বিচারতে পাইনি। না পরে আমি আমার থেকে যোগ দিছি যে আমার মতো এরকমের কোনো মহিলা জানি আর কষ্ট না করে। এই জন্য আমি তার বাইরে যাই, অনেক অনেক লোকজনকে বুঝাই। আর আমার এই বাচ্চারা মনে করেন অনেক বাপের জন্য খুব একটা কান্নাকাটি করে। আশেপাশে মা বাচ্চাকে দেখে বাপে এটা আনে ওটা আনে। আমার বাচ্চা ইয়া খুব বলে যে আব্বা, আমার আব্বু থাকলেও তো এভাবে আনতো। আমার তা শুনে খুব খারাপ লাগে। আবার আমারও মাঝে মাঝে একটু খারাপ লাগে যে কান্না করতে আসি, তখন আমার বাচ্চারা মুখের দিক থেকে গায় ভারে আম্মা তুমি কেন কান্দো? তখন আমি আর চোখের পানি মুছে ফেলাই, আর বাচ্চাকে মুখে তাকাই, আর কিছু করি না। এই বাচ্চাকে নিয়ে আমি খুব ভীষণ কষ্টের ভিতরে আছি। আমার ভাই বোনেরা আমার খাওয়াইতেছে পড়াইতেছে, এর আমার কোনো তার কাছে কোনো আমি কিছু পাইতেছি না। পরিবারের এই নির্যাতনী কোষ থেকে প্রতিদিন নির্যাতিত হচ্ছে কোটি নারী। শাহনাজ তাদেরই একজন ব্যথিত প্রতিনিধি।